হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের নতুন এডিশন অনুসারে ইউনিট 7 লেসন 2 তে রয়েছে, আর পুরাতন এডিশন অনুসারে ইউনিট 2 লেসন 2 তে রয়েছে। এই লেসনটির নাম হচ্ছে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এটির প্রথম বেশ কিছুটা অংশ একটি টিউটোরিয়ালে দিয়েছি, আর এখান থেকে আবার দ্বিতীয় আরেকটি টিউটোরিয়াল তৈরি করে দিয়েছি। আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। আজকে আমরা এখান থেকে বাদবাকি অংশটুকু শিখব। তাহলে শুরু করি। ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি ইজ মোর কমপ্লিকেটেড দ্যান ইট সাউন্ডস। এখানে দেখুন, নতুন শব্দের মধ্যে রয়েছে ইনক্রিজিং। ইনক্রিজ ভার্ব থেকে আইএনজি করে ইনক্রিজিং অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এর মানে হচ্ছে উত্তরোত্তর কর্মবর্ধমান বা বেড়ে যাচ্ছে এমন। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি গ্রোয়িং অথবা রাইজিং অথবা মাউন্টিং অথবা স্কেলেটিং অথবা গ্রেটার অথবা অগমেন্টিং ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ কমপ্লিকেটেড। কমপ্লিকেট ভার্ব থেকে কমপ্লিকেটেড ভার্বে পাস্ট পার্টিসিপল করা হয়েছে, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে দুর্বোধ্য অথবা জটিল। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কমপ্লেক্স অথবা টাফ অথবা ডিফিকাল্ট অথবা ইন্ট্রিকেট অথবা নটি অথবা প্রবলেমেটিক ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি, এমনকি বাসের ধারণ ক্ষমতা বৃদ্ধি করাটা, ইজ মোর কমপ্লিকেটেড, এটা আরো বেশি জটিল, দেন ইট সাউন্ডস, যেমনটি শোনায় তার চাইতে অনেক বেশি জটিল। তাহলে সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে এরকম: এমনকি বাসের ধারণ ক্ষমতা বৃদ্ধি করাটা যেমনটি শোনায় তার চাইতেও অনেক বেশি জটিল। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বিশ্লেষণ। তাহলে এটা সিনোনিম আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি রেজলিউশন অথবা সাবডিভিশন অথবা ডিসেকশন অথবা ডিসলিউশন অথবা সেপারেশন ইত্যাদি, অর্থাৎ ভিন্ন ভিন্ন করা, আলাদা করা অথবা বিশ্লেষণ করা ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আ 2009 ওয়ার্ল্ড ব্যাংক অ্যানালাইসিস ফাউন্ড, 2009 সালের ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্লেষণ থেকে এটাই দেখা যায় যে, কি দেখা যায়? ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্লেষণে 60 সেপারেট বাস কোম্পানিজ ইন ঢাকা, ঢাকাতে 60টি আলাদা আলাদা বাস কোম্পানি রয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়? ওয়ার্ল্ড ব্যাংকের 2009 সালের একটি বিশ্লেষণে দেখা যায় যে বা পাওয়া যায় যে ঢাকায় 60টি পৃথক পৃথক বাস কোম্পানি আছে। Since the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. দেখুন এই সেন্টেন্সে বেশ কিছু আননোন শব্দ রয়েছে। এইখানে একটি শব্দ আছে কম্পিট। কম্পিট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা কম্পিটের সিনোনিম বলতে পারি ভাই অর্থাৎ প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা, কন্টেন্ট অথবা স্ট্রাগল অথবা কন্টেস্ট অথবা ফাইট অথবা গ্র্যাপল ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ইনসেন্টিভ। ইনসেন্টিভ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে উদ্দীপক বা উদ্দীপনা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এন্টাইসমেন্ট অথবা স্টিমুলেট অথবা এনকারেজমেন্ট অথবা মোটিভেশন অথবা ইনডিউসমেন্ট ইত্যাদি, অর্থাৎ উদ্দীপনা বা উৎসাহ ব্যঞ্জক ভাতা। এরপরে দেখুন আরেকটি শব্দ হচ্ছে অ্যাগ্রেসিভলি। এটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে আগ্রাসী ভাবে। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অফেন্সিভলি অথবা অপ্রেসিভলি অথবা হার্শলি অথবা টাইরানিক্যালি অথবা রিপ্রেসিভলি অথবা আনজাস্টলি, অর্থাৎ অন্যায়ভাবে অথবা আগ্রাসীভাবে অথবা দমন নীতি ফলো করে, এরকম। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। সিন্স দ্য বাস কোম্পানিজ কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, যেহেতু বাস কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে, দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ, ড্রাইভাররাও প্রত্যেক উৎসাহব্যঞ্জক ভাতা পায়, টু ড্রাইভ অ্যাগ্রেসিভলি, আগ্রাসীভাবে ড্রাইভ করার জন্য। তাহলে আগ্রাসীভাবে ড্রাইভ করার জন্য ড্রাইভাররা প্রতিটি ইনসেন্টিভ পায়, অর্থাৎ উৎসাহব্যঞ্জক ভাতা পায়।
অ্যান্ড টেক মোর প্যাসেঞ্জার্স দেন দ্য বাসেস ক্যান হোল্ড। বাস যা ধারণ করতে পারে সেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি প্যাসেঞ্জার বাসে নিয়ে থাকে তারা। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। যেহেতু বাস কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে, তাই বাস চালকেরা আগ্রাসীভাবে গাড়ি চালাতে এবং ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিতে তারা অনুপ্রেরণা পেয়ে থাকে। হোয়াট ইজ মোর, দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজ নট অল দ্যাট পাবলিক। অধিকাংশ যে বিষয়টি রয়েছে যে এই পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আদৌ পাবলিক না। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. অধিকাংশ বাস কোম্পানিগুলো রাজনৈতিক দলসমূহের কিংবা ক্ষমতাশালী ট্রেড ইউনিয়নের মালিকানাভুক্ত। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all of these small companies. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে এফার্ট। এফার্ট মানে হলো প্রচেষ্টা, এটি নাউন। এর সিনোনিম তাহলে আমরা বলতে পারি অ্যাটেম্পট অথবা এন্ডিভার অথবা এক্সারশন অথবা ট্রাই অথবা স্ট্রাইভ ইত্যাদি। আর দেখুন আরেকটি শব্দ হচ্ছে ইউনিফাই। ইউনিফাই মানে হচ্ছে একীভূত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া বা মিল হওয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি জয়েন অথবা অ্যামালগামেট অথবা মার্জ অথবা কম্বাইন অথবা ফিউজ ইত্যাদি। তারপরে আরেকটি শব্দ হচ্ছে রেগুলার থেকে এসেছে রেগুলারাইজ। এটি ভার্ব, এর মানে হচ্ছে বিধিসম্মত করা বা নিয়মানুগ করা। তাহলে এটি সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি লিগালাইজ অথবা নর্মালাইজ অথবা কনফর্ম অথবা স্ট্যান্ডার্ডাইজ ইত্যাদি। এরপরে দেখুন আরেকটি শব্দ এখানে আছে হোস্টাইল। হোস্টাইল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে শত্রুপক্ষীয় বা বৈরী। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি অ্যান্টাগনিস্টিক মানে বৈরী বা শত্রুপক্ষীয় বা শত্রুতামূলক, অ্যাগ্রেসিভ বা ইন্টিমিডেটিং অথবা আনফ্রেন্ডলি অথবা আনসিম্পেথেটিক ইত্যাদি। আর আরেকটি শব্দ আছে এখানে দেখুন টেক ওভার। টেক ওভার হচ্ছে নাউন, এর মানে হচ্ছে মালিকানা বদল বা অধিগ্রহণ। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি গ্রাব অথবা এক্সপ্রোপ্রাইশন ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। গভর্নমেন্ট এফার্টস টু ইউনিফাই অর রেগুলারাইজ দ্য সিস্টেম। এই পদ্ধতিটিকে একত্রিত করা অথবা নিয়মিতকরণ করার জন্য সরকারের যে প্রচেষ্টা সেটা কি হচ্ছে দেখুন would amount to a hostile takeover of all of these small companies। সেগুলো ছোট ছোট কোম্পানির অধিগ্রহণের ক্ষেত্রে বিশাল শত্রুতার মুখে ফেলে দেবে। তার মানে বোঝাতে চেয়েছে যে এই ব্যবস্থাটিকে ঐক্যবদ্ধ করা কিংবা নিয়মিত করার জন্য সরকারের যে প্রচেষ্টা সমূহ রয়েছে সেগুলো ছোট ছোট কোম্পানির প্রতিকূল প্রতিক্রিয়ার সম্মুখীন হবে, অর্থাৎ সরকারের ওই প্রচেষ্টাগুলো প্রতিকূল প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। আমরা এবার সামনে এগিয়ে যাই। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to their top speed, and crucially make car drivers pay the cost of taking up more space on the roads. অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে আননোন শব্দগুলোকে জেনে নেই। এই অবভিয়াস শব্দটা আমরা আগে পেয়েছি, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সুস্পষ্ট অথবা পরিষ্কার। আর এখানে দেখুন একটি শব্দ সলিউশন, সলভ ভার্ব থেকে সলিউশন নাউন এসেছে, এর মানে হচ্ছে সমাধান। তাহলে এটার আমরা সিনোনিম কি বলতে পারি রেজলিউশন অথবা এলুসিডেশন অথবা আপশট অথবা আউটকাম ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ আছে ক্রুশিয়ালি। এটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে গুরুত্বপূর্ণভাবে অথবা সংকটপূর্ণভাবে অথবা মারাত্মকভাবে। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি এক্সট্রিমলি অথবা আমরা বলতে পারি এসেনশিয়ালি অথবা এক্সিজেন্টলি অথবা ইম্পারেটিভলি অথবা নেসেসারিলি অথবা প্রেসিংলি ইত্যাদি। তাহলে দেখুন এই সেন্টেন্সটিকে প্রথমে আমরা অর্থ ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দ্য অবভিয়াস সলিউশন ইজ টু সেপারেট দ্য রিক্সাস ফ্রম দ্য কার্স ফ্রম দ্য সিএনজিস। তার মানে দাঁড়াচ্ছে সুস্পষ্ট সমাধান হচ্ছে রিক্সাকে গাড়ি সিএনজি এগুলো থেকে আলাদা করা। গিভ ইচ অফ দেম লেন্স অ্যান্ড লাইটস, তাদের প্রত্যেককে আলাদা লেন দেয়া আলাদা লাইট দেয়া। অ্যাকর্ডিং টু দেয়ার টপ স্পিড,
এই লেন এবং লাইট দিতে হবে তাদের শীর্ষ গতি অনুসারে। And crucially, make car drivers pay the cost of taking up more space on the roads. এবং এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে রোডের অধিকাংশ জায়গা যেসব গাড়ি দখল করে রাখছে সেই গাড়ি চালকদেরকে বেশি টাকা দিতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। সুস্পষ্ট সমাধান হলো গাড়ি এবং সিএনজি থেকে রিক্সা পৃথক করা, প্রত্যেককে তাদের সর্বোচ্চ গতিসীমা অনুযায়ী আলাদা লেন এবং লাইট দেয়া, এবং গুরুতর ব্যাপার হলো যে গাড়ি চালকদেরকে রাস্তায় বেশি স্থান নেওয়ার জন্য যেন মূল্য দিতে হয়। এরপরে সেন্টেন্সটি দেখুন, বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে আনরিয়ালিস্টিক, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অবাস্তব অথবা কাল্পনিক অথবা অলিক অথবা বাস্তবসম্মত নয় যা এমন। তাহলে এই অ্যাডজেক্টিভটির আমরা সিনোনিম কি বলতে পারি? আমরা বলতে পারি ইমপ্র্যাকটিক্যাল অথবা আইডিয়ালিস্টিক অথবা ইমপ্রবেবল অথবা আনলাইকলি অথবা আনওয়ার্কেবল ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কেমন হবে? প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্টিক অথবা সেন্সেবল অথবা কনভিনিয়েন্ট ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। কিন্তু রাজনৈতিকভাবে বললে এটি অবাস্তবিক। Car owners are a small part of the population, but they are the most influential. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনফ্লুয়েন্সিয়াল, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে প্রভাবশালী। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পাওয়ারফুল বা ইম্পর্ট্যান্ট বা ডমিন্যান্ট, অর্থাৎ যারা অপরের উপর ডমিনেট করে, কর্তৃত্ব করে, লিডিং অথবা প্রমিনেন্ট অথবা হাই র্যাঙ্কিং ইত্যাদি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা প্রথমে অর্থ ভেঙে করার চেষ্টা করি। কার ওনার্স আর এ স্মল পার্ট অফ দ্য পপুলেশন। গাড়ির মালিকেরা হচ্ছে জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ, বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু তারা হচ্ছে খুবই ক্ষমতাশালী বা প্রভাবশালী। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়। গাড়ির মালিকেরা মোট জনসংখ্যার ছোট একটি অংশ, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবশালী বা ক্ষমতাশালী। Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ওভারক্রাউডেড, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অতিমাত্রায় ভিড়। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কনজেস্টেড অথবা ওভারফুল অথবা ওভারলোডেড অথবা জ্যামড অথবা ক্লোকড অথবা জ্যাম প্যাকড ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলতে পারি? অর্থাৎ যেখানে কোনো ভিড় নেই, খুব হালকা, ফাঁকা, খালি এরকম অর্থে। তার মানে আমরা বলবো এমটি অথবা আনফিল্ড অথবা বিয়ার অথবা ব্যারেন ইত্যাদি। দেখুন তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এভরি ইয়ার, প্রতি বছর, ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 কার্স, ঢাকা 37,000 কার যোগ করে। কোথায় যোগ করে? টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস, এর অতিমাত্রায় ভিড় হওয়া রোডগুলোর উপরে আরো প্রতি বছর 37,000 গাড়ি ঢাকা যোগ করে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে অ্যাড টু। এইখানে দেখুন অ্যাড, এখানে টু। অ্যাড টু মানে কোনো কিছুতে যোগ করা, যেমন আপনি সাথে সাথে 5 যোগ করেন, তাহলে অ্যাড 5 to 7। অ্যাড 5 যোগ করেন কার সাথে? টু 7 এর সাথে। তাহলে সাথে সাথে 5 যোগ করেন, কিভাবে ইংরেজি বলতে হবে? প্লিজ অ্যাড 5 to 7। ঠিক এইভাবে যে ঢাকা অ্যাড করে 37,000 কার্স, কোথায় যোগ করে? অলরেডি ওভারক্রাউডেড রোডের সাথে যোগ করে সে প্রতি বছর এত গাড়ি। এবার আমরা পরের অংশটি দেখি। থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম এ বাংলাদেশি পলিটিশিয়ানস পয়েন্ট অফ ভিউ। এ সব কিছুই বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class and the rich all at once. এখানে দেখুন attempt শব্দটি আমরা আগে পেয়েছি। attempt মানে চেষ্টা করা, endeavor বা try মানে প্রচেষ্টা করা বা চেষ্টা করা। আর এখানে একটি শব্দ আছে annoying। annoy হলো ভার্ব, এটার সাথে আইএনজি করা হয়েছে। annoy মানে হচ্ছে বিরক্ত করা, আর annoying হচ্ছে বিরক্তিকর বা অসন্তুষ্ট। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়? আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। এনি অ্যাটেম্পট টু সলভ দ্য ট্রাফিক মেস,
এই ট্রাফিক সমস্যার সমাধান করার জন্য যে কোনো প্রচেষ্টাই মিন্স সেই প্রচেষ্টা বলতে বুঝায় কি বুঝায় অ্যানোয়িং দ্য পোর গরিবদেরকে বিরক্ত করা বুঝায় আবার সেই সমস্যার সমাধান করা আরো কি বুঝায় দ্য মিডল ক্লাস মধ্যম শ্রেণীর লোকদেরকে বিরক্ত করা বুঝায় অ্যান্ড দ্য রিচ অল অ্যাট ওয়ান্স এবং ধনীদেরকেও বিরক্ত করা বোঝায় একসাথে তার মানে গরিব মধ্যবিত্ত এবং ধনী শ্রেণীর সকলকেই একসাথে বিরক্ত করা বোঝায় কোন জিনিসটা যদি আপনি এই ট্রাফিক মেস সমাধান করতে চান তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এরকম যানজটের সমস্যার সমাধানের যে কোনো প্রচেষ্টা মানেই হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত শ্রেণী এবং ধনী সবাইকে খেপিয়ে তোলা বা তাদেরকে বিরক্ত করা থ্যাঙ্কস টু দ্য ডোনার্স এখানে ফুল স্টপ হওয়ার কথা এখানে ডোনার মানে হচ্ছে দাতা তার মানে আমরা সিনোনিম বলতে পারি ডোনেটর অথবা গিভার বা কন্ট্রিবিউটর বা বেনিফ্যাক্টর অথবা প্যাট্রন ইত্যাদি এরপরে দেখুন পরের সেন্টেন্সটি In 2012, the government announced a $2.75 billion plan to build a metro rail system and a $45 million bus transit line from the airport. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অ্যানাউন্স এটি ভার্ব এই অ্যানাউন্স মানে হলো ঘোষণা করা তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোক্লেম অথবা ডিক্লেয়ার অথবা পাবলিসাইজ অথবা প্রোনাউন্স অথবা রিভিল অথবা হেরাল্ড ইত্যাদি দেখুন এই সেন্টেন্সটিকে আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি ইন 2012 সালে দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড আ $2.75 বিলিয়ন প্ল্যান সরকার 2012 সালে $2.75 বিলিয়ন একটি পরিকল্পনার ঘোষণা করেন কি করার জন্য পরিকল্পনা পরের অংশে আছে দেখুন টু বিল্ড আ মেট্রো রেল সিস্টেম একটা মেট্রো রেল সিস্টেম বানানোর জন্য $2.75 বিলিয়ন একটা পরিকল্পনার কথা সরকার ঘোষণা করেন 2012 সালে and a $45 million বাস র্যাপিড ট্রানজিট লাইন ফ্রম দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে দ্রুতগামী বাস চলাচলের একটি সড়ক নির্মাণের জন্য $45 মিলিয়ন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় 2012 সালে সরকার মেট্রো রেল সিস্টেম তৈরি করার জন্য $2.75 বিলিয়ন একটি পরিকল্পনা ঘোষণা করেন এবং বিমানবন্দর থেকে বাস চলাচলের দ্রুতগামী পথের বা সড়কের জন্য $45 মিলিয়ন একটি পরিকল্পনা ঘোষণা করেন ফর রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ এ রিলিফ এখানে দেখুন রিলিফ শব্দটি নতুন এটি হলো নাউন এর মানে হচ্ছে লাঘব বা উপশম বা স্বস্তি বা শান্তি তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পিস অথবা ইজ অথবা রেমেডি অথবা এইড অথবা রিল্যাক্সেশন ইত্যাদি তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন অর্থাৎ ঢাকাবাসীদের জন্য এটি একটি পরিত্রাণ বা স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে আমরা একটু সামনে এগিয়ে যাই Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? দেখুন অর্থটা কি Whenever I asked my Bangladeshi colleagues, যখনই আমি আমার কোনো বাংলাদেশি সহকর্মীকে জিজ্ঞাসা করতাম কি ব্যাপারে জিজ্ঞাসা করতাম how long it would take to get somewhere কোথাও যেতে কতক্ষণ সময় লাগবে এই কথা যখন কোনো বাংলাদেশি সহকর্মীকে আমি জিজ্ঞাসা করতাম তখন তারা কি উত্তর দিত দে অলওয়েজ গেভ টু আনসার্স তারা সবসময় আমাকে দুটি উত্তর দিত কিরকম উইদাউট ট্রাফিক মেবি 15 মিনিটস যানজট ছাড়া মাত্র 15 মিনিটেই চলে যেতে পারবেন বাট উইথ ট্রাফিক হু নোজ কিন্তু যানজট নিয়ে কে জানে কতক্ষণ লাগবে তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম দেখুন যখনই আমি আমার কোনো বাংলাদেশি সহকর্মীকে জিজ্ঞাসা করতাম কোনো স্থানে যেতে কতক্ষণ লাগবে তখন তারা সব সময় আমাকে দুটি উত্তর দিত যানজট ছাড়া হয়তো 15 মিনিট লাগবে কিন্তু যানজট হলে কে জানে কতক্ষণ লাগবে এখান থেকে আমরা এখন দ্রুত একটি ফ্লোচার্ট তৈরি করব আমাদের আজকের প্যাসেজটি এখান থেকে শুরু হয়েছিল তাহলে এখান থেকে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করি ফ্লোচার্টের কোশ্চেনটি হতে পারে এরকম Make a flowchart showing the traffic problem in Dhaka city. অর্থাৎ ঢাকা সিটির ট্রাফিক সমস্যা দেখিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে আর আমরা তো জানি ফ্লোচার্ট তৈরি করতে গেলে তিনটি ধাপ অতিক্রম করতে হয় একটি সুন্দর হেডিং দিতে হয়
তারপরে দ্বিতীয় ধাপে বক্সেস উইথ ইনফরমেশন এবং তৃতীয় ধাপে ক্যাপশন দিতে হয়। ফ্লোচার্ট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান এর জন্য আপনি কর্নারের এই লিঙ্কটি থেকে যে ভিডিওটি আমি অ্যাড করে দিয়েছি সেটা দেখতে পারেন, তাহলে ফ্লোচার্ট অবশ্যই আপনি 10-এ 10 পাবেন। যাই হোক, এবার আমরা কাজের কথায় আসি। ফ্লোচার্টের একটি হেডিং তৈরি করে ফেলি। ফ্লোচার্টের কোশ্চেন থেকে হেডিং তৈরি করতে হয়। সুতরাং আমরা হেডিংটি তৈরি করে নিলাম ফ্লোচার্টের কোশ্চেন থেকে ঠিক এইভাবে: The flowchart showing the traffic problems in Dhaka city is presented below, অথবা is given below দিয়ে একটা কোলন ড্যাশ দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের হেডিং। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা বক্সগুলোর মধ্যে সুন্দরভাবে তথ্য স্থাপন করে দিব। এখন প্রথম বক্সে স্যার তথ্য দিয়ে দিবেন। এখান থেকে স্যার তথ্যটি নিয়েছেন, দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ অ্যাগ্রেসিভলি, অর্থাৎ আগ্রাসীভাবে গাড়ি চালানোর জন্য উৎসাহব্যঞ্জক ভাতা পান। প্রথম বক্সের তথ্যটি দিয়েছেন জিরান্ড স্টাইলে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে, ড্রাইভিং অল বাসেস অ্যাগ্রেসিভলি। তাহলে প্রথম বক্সের তথ্যটা কিভাবে দেওয়া আছে দেখুন। ড্রাইভ থেকে স্যার আইএনজি করে ড্রাইভিং করেছেন, আর বাসের কথা তো আগে পরে বলাই আছে, যে এখানে বাসের কথা বলা আছে, তাহলে বলা হয়েছে এইভাবে, ড্রাইভিং অল বাসেস অ্যাগ্রেসিভলি, সব বাসই খুব অ্যাগ্রেসিভলি চালানো হয়। এটি জিরান্ড স্টাইলে আছে, তার মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বক্সের তথ্যই এই জিরান্ড স্টাইলে লিখতে হবে। এখন দ্বিতীয় বক্সের তথ্যটি আমরা দিতে পারি ঠিক এইভাবে। এখান থেকে তথ্যটি নিতে পারি, দেখুন, টেক মোর প্যাসেঞ্জার্স দেন দ্য বাসেস ক্যান হোল্ড, বাস যা ধারণ করতে পারে তার চেয়ে বেশি পরিমাণে প্যাসেঞ্জার নেয়। তাহলে এটাকে আমরা জিরান্ড স্টাইলে লিখতে পারি এইভাবে। টেক থেকে টেকিং করতে পারি, টেকিং এক্সেসিভ প্যাসেঞ্জার্স, অতিরিক্ত প্যাসেঞ্জার নেয়। তাহলে টেকিং এক্সেসিভ প্যাসেঞ্জার্স, এটা আমরা ফ্লোচার্টের দ্বিতীয় বক্সে দিয়ে দেব। অথবা তথ্যটিকে এইভাবেও লেখা যায়, টেকিং মোর প্যাসেঞ্জার্স অথবা টেকিং এক্সেসিভ প্যাসেঞ্জার্স, দুভাবেই বলা যেতে পারে। এটা আমরা দ্বিতীয় বক্সে দিয়ে দিলাম। আর তৃতীয় বক্সে তথ্যটি দেব ঠিক এখান থেকে নিয়ে, দেখুন, রান কথাটাকে বাইরে থেকে নিয়ে আসলাম, রানিং বাসেস অফ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ পলিটিক্যাল পার্টির বাসগুলো আমরা চালাচ্ছি, এটা একটা সমস্যা। তাহলে আমরা উত্তরটি কি দিলাম 3 নম্বর বক্সে, রানিং বাসেস অফ পলিটিক্যাল পার্টিস। এবার 4 নম্বর বক্সে আমরা যে তথ্যটি দিতে পারি সেটা হলো এইরকম, দেখুন, এই বাস কোম্পানিগুলোকে ইউনিফাই বা রেগুলারাইজ করতে পারছি না আমরা, বা সরকার পারছে না, এটা একটা সমস্যা। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? ফেইল ভার্বটাকে বাইরে থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা এটা পারছি না। তাহলে ফেইলিং টু রেগুলারাইজ বাস কোম্পানিজ। তাহলে আমরা 4 নম্বর বক্সে কিরকম তথ্য দেব দেখুন, ফেইলিং টু রেগুলারাইজ বাস কোম্পানিজ। আর 5 নম্বর বক্সের জন্য আমরা তথ্য নেওয়ার জন্য সামনে এগিয়ে যাই। 5 নম্বর বক্সের তথ্যটা আমরা এখান থেকে নিতে পারি, গিভ ইচ অফ দেম লেন্স অ্যান্ড লাইটস অ্যাকর্ডিং টু দেয়ার টপ স্পিড, অর্থাৎ বিভিন্ন যানবাহনের টপ স্পিড অনুসারে আলাদা আলাদা লেন এবং লাইট দিতে হবে, যেটা আমাদের নেই। তার মানে এটা একটা সমস্যা। তাহলে আমরা বলতে পারি হ্যাভিং নো সেপারেট লেন্স অ্যান্ড লাইটস। তাহলে আমরা কিভাবে বলতে পারি? হ্যাভ একটা ভার্ব নিয়ে আসতে পারি বাইরে থেকে গিভের পরিবর্তে। তাহলে হ্যাভিং নো সেপারেট লেন্স অ্যান্ড লাইটস, অর্থাৎ সেপারেট কোনো লেন এবং লাইট আমাদের নেই বিভিন্ন যানবাহনের জন্য, এটা একটা সমস্যা। গুড, এটা আমরা 5 নম্বর বক্সে দিয়ে দিলাম। আর 6 নম্বর বক্সে যে তথ্যটি আমরা দিতে পারি সেটা হলো ওভার ক্রাউডেড রোড, এটার কথা আমরা বলতে পারি, এটাও একটা সমস্যা। এমনিতে রোডঘাট ওভার ক্রাউডেড, তারপরে প্রতি বছর 37,000 গাড়ি যোগ হচ্ছে, এটা একটা সমস্যা। তাহলে আমরা কি বলবো এখানে? হ্যাভিং ওভার ক্রাউডেড রোডস, এটা আমরা 6 নম্বর বক্সের তথ্য হিসেবে দিয়ে দিলাম। এখন দেখুন, আমরা প্রথমে সুন্দর একটি হেডিং তৈরি করে দিয়েছি প্রশ্ন অনুসারে, তারপরে 6টি বক্স এঁকে ভিতরে নাম্বার দিয়ে মাঝখানে তীর চিহ্ন দিয়ে যথাযথ উপায়ে, অর্থাৎ সবগুলো জিরান্ড স্টাইলে প্যাসেজ থেকে তথ্য নিয়ে সঠিকভাবে উত্তরগুলো লিখেছি এবং তৃতীয় ধাপে গিয়ে একটি ক্যাপশন দিয়েছি, অর্থাৎ ফিগার ফ্লোচার্ট। দেখুন আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনি উত্তর লিখতে পারেন তাহলে অবশ্যই 10-এর মধ্যে 10 পাবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।